আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন? এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। আর গিফট যেন দামি হয়, হ্যাঁ, মানে খুব দামি, কয়েক লাখ টাকা। ওকে? কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল।
ফোনটা মানে মানে এটা তো একটা স্পেশাল এডিশন, এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে আসলে এটা অরিজিনাল নয়, আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। এই ফোনটা একটু দেখুন না প্লিজ। ওয়াও, আচ্ছা ম্যাম, আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আমি ওনাকে চিনি না। আমি কেন, আমার মনে হয় কেউই ওনাকে চেনে না। বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না। আমিও কোনোদিন ওনাকে দেখিনি, কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা, যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। সেজন্যই জিজ্ঞেস করছি ম্যাম, আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন? তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী, নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে, তবে ওর নিজের শ্বশুর বাড়িতে খরচামাই হই বা থাকে কেন? আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল। তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল। কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল। নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে। কটা বাজে রে? আমার খুব লেট হয়ে গেছে বুঝলি। তোরা খেল, ঠিক আছে? তোরা খেল, আমি আসছি। নীল, জল পড়ছে না কেন দেখো না। নীল, নীল, নীল কোথায় গেল? নীল, নীল, নীলকে ডাকছে কেন বলতো? ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। মা তোমাকে কিছু বলে গেছে নীল? হ্যাঁ, কোথায় গেছে ও? না, আমি ওর কোনো খোঁজ খবর রাখি না। আমার একটা কথা মনে হচ্ছে, ওকে না এবার একটু শীতে করতে হবে। একটা কাজে যদি আসতো ছেলেটা, যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায়। আমি ওকে বলেছিলাম আর&বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে, আনেনি। আনেনি। আজকেও ভালো করে অফিসে নিয়ে যাব, ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল কে জানে। আমার ভাগ্যে জুটেছে এরকম একটা ছেলে। এই যে তুমি, তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে? এটা আবার কি বলছিস? আমার কি দোষ? দেখ, ওই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি। যা করেছে তোর বাবা করেছে, এটা আমার কোনো দোষ। তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো, কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে করল। এই যে লাট সাহেব ফিরলেন রাজকার্য করে। এদিকে এসো, তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে। মা প্লিজ থাক, মা থাক, ভাল লাগছে না। এমনিতেই অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে, আর বিজন আমার ওয়েটও করছে। বিজনের নাম শুনেই নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল, আরে যে এই ছেলেটার মতো আর একটা ফাঁকিবাজ না তুমি পাবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? এই যে শোনো 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 শোনো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি বলেছিলাম আর&বি গোল্ড ডায়মন্ড থেকে আমার সেটটা তুলেছো, তোলোনি তো। এইটা চাই না আমার। তুমি আমার সাথে অফিসে যাবে, ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে। তোমার জন্য সবসময় লেট হয়ে যাবে, তোমার জন্য বিরক্ত লাগে। আর ব্যাগটা নিয়ে ওর পেছন পেছন কোথায় যাচ্ছ? যাও দিয়ে ওখানে রেখে এসো। নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করতো না। সত্য সব অপদার্থ।
কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল। আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে। নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। চলে হা করে দাঁড়িয়ে আছো কেন? ফাইলগুলো নিয়ে ভেতরে এসো। আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে। কোথায় ছিলে বলো? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? 1 ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে। সরি বিজন, আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায়। আদ্রিতার কথা শোনার পর বিজনের 1 ঘন্টা অপেক্ষা করার অভিযোগ 1 মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। কি হলো? হাসছো কেন? লটারি পেলে নাকি? লটারি? হ্যাঁ, তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম। তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি। This is a rare diamond necklace for you. এটা আমার জন্য? সত্যি? এই শহরে এটা খুঁজে পাওয়া খুব বিরল। Just like you. Like it? থ্যাংক ইউ। You're welcome. থ্যাংক ইউ ফর দ্য গিফট। আসি তাহলে এখন। আদ্রিতা, আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে। এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না। ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে। আদ্রিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য আসল রেয়ার একটা হীরের গয়না এনে দেবো, এর চেয়েও দামি, এর চেয়ে অনেক অনেক বেশি দামি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো, ঠিক এনে দেবো তোমাকে। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে। নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল। আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি? না না, এটা আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ও আমাদের মেইন ইনভেস্টর। নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে? না 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 না, নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না। আমার নীলকে নয়, আমার বিজনকে প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে। আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায়। আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও। গেট আউট! নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিতা যেন তেন ভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানেই শেষ করার চেষ্টা করলো, কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু হয়েছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি? কত বড় সাহস রে তোর! নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি। তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট, পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস?
তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। জিরো, বিগ জিরো। সারা খরচা মাই চল। নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না, কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন। নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল। আদ্রিতার রাগে গজগজ করছিল। ওর জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটা ভেসে উঠছিল। ও যতই নীলের কথা ভাবছিল ততই ওর রাগ বেড়ে যাচ্ছিল। গত কয়েক মাস ধরে আদ্রিতার কোম্পানির অবস্থা একেবারেই ভালো ছিল না। আদ্রিতা তা সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কি যে করবেও সেইটাই বুঝে উঠতে পারছিল না। তারপর বিজনের সাথে ওর দেখা হলো, আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য। আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয়, সাথে বড় ইনভেস্টর। আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন। বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল। কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর? এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না। আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব? এখন আদ্রিতা ওকে কিভাবে বোঝাবে? ভুল করে যদি বিজন ওর টাকা ফেরত চায় তবে আদ্রিতার কোম্পানি সেন কর্পোরেশন খুব বড় সমস্যায় পড়ে যাবে। তারপর কি হবে? সেন পরিবারের দেখভাল কে করবে? এইসব ভাবতে ভাবতে আদ্রিতা নিজের উপরেও রেগে গেল। আসলে দোষটা ওর নিজেরই। আদ্রিতা কেন নীলকে ওদের মাঝে আনতে গেল? নীলকে অফিসে নিয়ে আসারই বা কি দরকার ছিল? আর যদি সে নীলকে সাথে করে না আনতো তাহলে বিজন এখন ওর সাথেই বসে থাকতো। প্যামেলা, আমি মিটিংয়ে বেরোবো, আমার চেঞ্জটা একটু নিয়ে এসো প্লিজ। থ্যাংক ইউ। আর অন্যদিকে সেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল। তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরী। তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায় চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি। কিছু জামা কাপড় কেন, যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও, আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে, আমি সেটা চাই না। যখনই দেখি তখনই তুমি ভিখিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো।
আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল, আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয়, এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা। আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছল, পুলভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো। গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। অন্যদিকে সেম কর্পোরেশনে ইনভেস্টরদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি। তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল। ভাই, পৃথিবীতে এমন লোকও আছে, কি দিমাগ দেখলি? হ্যাঁ, কাজকর্ম তো কিছু করার নেই, আর কিছু করেও না। হ্যাঁ, শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে। এই 1 বছরে না কিচ্ছু বদলায়নি। আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই, কিন্তু না, এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচছে। আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো। আর বিয়ে তো অনেক পরের কথা, 2 বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না। হ্যাঁ, আমার তো ভাবলে কিরকম অবাক যা লাগছে। বলেছিস। অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো। আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল। ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে। আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে। এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে। আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা, তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে। তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে যাইনি, আর তোমার কাছে বিয়ের কোনো শর্তও রাখিনি। কিন্তু কিন্তু তুমি না আমার সাথে কি করলে? এই গাধাটার সাথে আমাকে বিয়ে দিলে। আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যদি একটু জানতাম যে ও ও কিছু করে না, ঘর চাপাই হয়ে থাকবে, এইসব কাজকর্ম করে, তাহলে আমি কোনোদিনই বিয়েতে রাজি হতাম না বাবা, কোনোদিন না, কোনোদিন। আমি তো সবসময় ভাবতাম যে বাবা মারা তাদের সন্তানের ভালো চায়, কল্যাণ চায়, তাদের জন্য চিন্তা করে। কিন্তু কিন্তু বাবা, তুমি আমার জন্য একটু চিন্তা করোনি।
তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিলে, শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিলে। ব্যাস, পালন করা হয়ে গেছে, আর আমাদের তুমি ছেড়ে চলে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অন্যদিকে নীল রিইউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো। হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল। ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত। নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো, ওর পুরনো জামা কাপড়, পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল। কোথায় যাচ্ছিস শালা ভিখিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। এটা একটা প্রাইম হোটেল, বুঝেছিস? এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। শালা তোর মতো একটা ভিখিরি একটা ফ্যাট প্যাটে আওয়াজ বের করা বাইক নিয়ে চলে এসেছিস, আর আমি তোকে ঢুকতে দেবো না? দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, চল আমাকে একবার ঢুকতে দিন আমাকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিখিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, এই বারণ করছি, শুনছে না স্যার? শালা, আপনি কি করতে আছেন? কে কি হচ্ছে দেখি দেখি কে? মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন, আর ওনার মুখটা হাঁ হয়ে গেল। নীল স্যার, আপনি? এক্সট্রিমলি সরি স্যার। স্যার স্যার, আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে? আপনি আসবেন জানলে তো আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। জানোইনি কে? নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ডটিও অবাক হয়ে গেল। আরে স্যার, সরি স্যার, এক্সট্রিমলি সরি, আপনি আমার সঙ্গে আসুন। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। সালাম স্যার। নীল কি তবে সত্যিই একজন খুব বড়লোক কেউ? জানতে পকেট এফএম এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস, দুনিয়া যার বসে। শেষ পর্যন্ত কিনা একটা পেন। সত্যি জিজু, তুমি পারো বটে। এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে, সেটা ঠিক ভাবতে পারেনি নীল। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্রাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সবকিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধ্যে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানতো পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল।
ও নেগেটিভ, বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল, নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে, কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নীলের চাই আরো 20,000 টাকা। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারলো সে। তারপর আর কিছু মনে নেই। কি সব উঠতো লোক এসে পড়ে। এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা। 20,000 টাকা জোগাড় করতে হবে। বেশ বেশ, একটা কিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব, চলবে? প্রস্তাবটা লুফে নিল নীল। টলমলো পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করো। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। লোকের এঁটো কাটা তুলে, টেবিল মুছে, বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবলো, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করলো নীল। কিন্তু বিল মেটাতে গিয়ে এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ও ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে। 7টায় বেরোবে আদ্রিতা। কি হলো, পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন? দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম। কর্মা কোথাকার। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল, কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন ও জানতোই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল। দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল 40টা মিস কল আর 10টা টেক্সট মেসেজ। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। বলুন মিস্টার শশাঙ্ক রায় চৌধুরী। কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়লো। তো তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি? না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। গলা শুনে নিয়েছেন? বাই। না না, ফোন রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন
যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে, কখন আছি কখন নেই। ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে, আয় না একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার, তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব, বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না। এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই। এদিকে বড় মাকে চিন্তিত দেখে অর্পিতা বিরক্ত হয়ে বলে, ওই অপদার্থের কথা ছাড়ো তো, খেতে এসো। নীল রয়চৌধুরী সিটাডেলের বিল্ডিংয়ে পা রাখতেই কানাঘুষো শুরু হয়ে গেল। রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটে 24th ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে বসে পড়ল নীল। এটা নীল না? নীলকে দেখে শুরু হলো ফিসফিস। শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয়। তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে। শশাঙ্কবাবু অবশেষে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল? শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে, আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেতরে আয়, ভেতরে আয়, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ভিতরে এসে বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল। শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান। আমি উঠলাম। যাস না প্লিজ দাদু ভাই। শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায় মেধা আর বুদ্ধির ফল। অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর। আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায়চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন, আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাংকরাপ্ট করে দিচ্ছে, তাই তো? ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায়চৌধুরীর থেকে পাইনি। তাহলে খবরটা সত্যি, তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে। আপনি চেয়েছিলেন
আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক। দেখুন, সে প্রমাণ করেছে। এখন এইসব কথা থাক, তুই কোম্পানি জয়েন কর। প্লিজ দাদু ভাই, না করিস না। আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুটো শর্ত আছে। শশাঙ্ক বেশ অবাক। শর্ত? হ্যাঁ, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। আর দ্বিতীয় শর্ত, ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না। শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন, তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোকে শুনলে কি বলবে? কিছু বলবে না, লোকের অত সময় নেই। একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, আর সেটা হলো বিজনেসটা ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। আমি রাজি আছি, খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখল। এটা কি? আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে। আপনি পড়ে সাইন করে দিন। শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে, তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন। এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন, আর যা করতে বলবো করে দেবেন। মনে থাকবে। আজ তাহলে আসি। নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও ভীষণ খুশি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক, কিন্তু নীল স্থির করে এখনই না, এই খবরটা এখন চাপা থাক। আরও চেনা বাকি আছে, আরও জানা বাকি আছে। এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে, মা, নীল কোথায় জানো? কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। জানি না আমি, এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে? আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে। কাল সারা দিন কিছু খায়নি, সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল। তখন তো তেজ দেখিয়ে কিচ্ছু জিজ্ঞেস করলি না। তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। সবার সব দায় কি শুধু মায়ের? মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে? আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব, ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। মা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো? যতই রাগ দেখাস না কেন, তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি, দিয়েছিলেন তোর বাপি। উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল। হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে, কোথায় ছিলে? বিশাল বড় হনু হয়েছ নাকি? ফোন করে পাওয়া যায় না? আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানির নতুন সিইও নীল রায়চৌধুরী। এক নিঃশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে? সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে, নাকি ঘটবে ছন্দপতন? কি হলো নীল, হা করে কি দেখছো? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে। এখনো সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে। হা করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো, ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের 2.5 বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকলো অফিসে। নিজের কেবিনে ঢুকেই আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো।
সুন্দরী মহিলাদের জন্য ঘন্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরো একটা চেষ্টা করে দেখি। এর তো অনেক দাম। বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। বিজনকে অপমান করছে নীল। হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? এই 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে, কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এই সেটটার যা দাম তার 10 ভাগের 1 ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে কিসের জন্য? বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে। আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড, খনি থেকে নয়। এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়। এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন, ওয়ার্থলেস ফেলো একটা। কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে, আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে। কোনো ভালো ওকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ? আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। কোনো একটা সময় আদ্রিতাকে নিজের করে পাওয়াটা নীলের স্বপ্ন ছিল, কিন্তু আজ আদ্রিতার সাথে কাটানো এই বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত নীলের রূঢ় বাস্তব। 4 বছর আগে আদ্রিতা সেনকে প্রথমবার দেখে নীল ওর প্রেমে পড়ে যায়, অথচ বিয়ের এতদিন পরেও নীলের আফসোস থেকে গেছে যে আদ্রিতার নজর একবারের জন্যেও নীলের ওপর পড়েনি। আজ নীল প্রথমবার আদ্রিতাকে ওর চোখের দিকে তাকাতে দেখল। যদিও আদ্রিতার চোখে প্রেম ছিল না, ছিল অপার বিস্ময়। নীল দ্রুত পায়ে হেঁটে লিফটের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন? আদ্রিতা বিশ্বাস করতে পারছে না এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীলের কিছু বলার আগেই
বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও, কিন্তু মনের কোনায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে। এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি। তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না, জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস ও আমার স্ত্রী, তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে হাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে? ঠান্ডা এসি কেবিনে দরদর করে ঘামছিল আদ্রিতা। বিজনের সাথে বন্ধুত্বটা নিছক সহজ কাজ ছিল না। সেন কর্পোরেশনের ইনভেস্টর হিসাবে বিজনকে আনাটাই আদ্রিতার উদ্দেশ্য ছিল। শুধুমাত্র ডুবতে বসা সেন কর্পোরেশনের লস নয়, আজকের ডেটে কোম্পানি চলছেই বিজনের ইনিশিয়াল ইনভেস্টমেন্টে। আজ সেই বিজনকেই পুরো স্টাফের সামনে চূড়ান্ত অপমান করল নীল। না হয় হারটা নকল হীরের ছিল, কিন্তু তাই বলে বিজনের ইগো হার্ট করার কি দরকার ছিল নীলের? কে জানে এখন বিজন তার কোম্পানিতে টাকা লাগাতে রাজি হবে কিনা। যদি কোনোভাবে বেঁকে বসেও, তাহলে এই কোম্পানির কি হবে? কি হবে সেন পরিবারের? ঠোঁট কামড়ে আদ্রিতা ভাবল, ভুলটা ওর নিজেরই। ওই অপদার্থ নীলটাকে ওর অফিসে ডাকাই উচিত হয়নি। বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল। আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল। তখনই নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্ক বাবুর নাম ভেসে উঠেছে। মিস্টার রায়চৌধুরী, আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম। বাহ, তাহলে বুড়ো দাদুটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে তোর? আমার কথা পরে বলছি, আগে আপনি আপনার দরকারটা বলুন। কেন, দরকার ছাড়া কি আমি আমার দাদু ভাইকে ফোন করতে পারি না? আপনি এবং আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা, তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না। সেটা না বললেও বোঝা যায়, তাই বলে ফেলুন কি দরকার। তোর জন্য একটা সুখবর আছে। সামনের মাসের 1 তারিখে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও হিসাবে তোর জয়েনিং। তবে তার আগে তোকে একজনের সাথে একটু দেখা করে নিতে হবে। আমি তোকে ভেন্যু আর টাইমটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি। আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম, তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক 2টো ডিমান্ড মানতে হবে। আমার ফার্স্ট ডিমান্ড, আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে। আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। নীল, এটা কিন্তু ডিমান্ড নয়, টর্চার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না? আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক, আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল। আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন? এখনো কোম্পানির সিইও হসনি তুই, তার আগেই কোটি টাকার গিফটের আবদার। মানুষ আবদার করে আপনজনের থেকে, এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন, তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু।
নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করেছে। বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সেখানে আমন্ত্রিত। বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে। অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা। না সোনা, তোমার এই 10,000 টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায়। কাকুর আচরণে নীল হেসে ফেলে, আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ভুলে যেও না আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার রয়েছে। আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি। 4 বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম 10টি কোম্পানির মধ্যে থাকত। দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন, আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন। কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। তবে এই খবরটা শশাঙ্কবাবু এবং ধীরেন রায়চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচণ্ড অশান্তি শুরু করে দেন। ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয়। কোম্পানির নতুন সিইওর আসনে বসেন ধীরেন রায়চৌধুরী। কিন্তু 2.5 বছরের মধ্যে কোম্পানি ডুবিয়ে দিয়ে ধীরেনবাবু প্রমাণ করে দিয়েছেন যে তার দ্বারা আর যাই হোক বিজনেসটা হবে না। অঞ্জলি এন্টারপ্রাইজের শেয়ারের জন্য নীল এখন বিপুল সম্পদ এবং প্রতিপত্তির অধিকারী, আর এই পাওয়ারফুল নীলকেই এখন রায়চৌধুরীদের দরকার। কিন্তু নীল যে আগে ভাগেই সব রিসার্চ করে এসেছে তা ধীরেনবাবু আঁচ করতে পারেন। বিরক্তির সাথে নিজের 2 গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন। ওরা সরে যেতেই কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল। প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই, কখন আসবি, লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা, আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা,
যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল দু একবার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ও সব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল, এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আস্তে আস্তে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হম্বি তম্বি। বাহ বাহ, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপো চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখলো আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল নীলের জন্য। শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে 2 হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার। বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি? একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা, বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল সোফায় বসে টিভি দেখছে চিত্রা। এই যে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা। তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল, তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে। রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো। নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনোদিন? কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে। গত 2.5 বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের। কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি আদ্রিতা। তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকলো। অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয়। তুমি এক কাজ করো, তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেক আপ করিয়ে নিতে। যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব।
চমকে তাকালো নীল। বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো। আমার বাবা মা দুজনেই সুস্থ, ওদের চেকআপের কোনো প্রয়োজন নেই। বাবা, দিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেকআপ করাবো। জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপ মা? তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। অপমানে মুখ লাল হয়ে যায় নীলের, কিন্তু তার সাথে এক রাশ মন খারাপও জমা হয়। নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়ালো। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ প্রকাশ পেল। নিজেই দেখে বুঝে নে কেমন আছি। দেখে তো ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। শুভ্র একটা অহংকারী ভঙ্গিতে বলল, ওই আর কি, এই যেমন লাস্ট মান্থে এই গাড়িটা কিনলাম, বেশি না, ওই 50 লাখ পড়লো বুঝলি। অর্থ কৌলিন্য দিয়ে সম্মান কেনাতে কোনোদিনই আগ্রহী নয় নীল, কিন্তু ও বুঝতে পারল যে শুভ্র ওকে পয়সার দেমাক দেখাচ্ছে। তবে এই নীল তো একদম আলাদা। ও কি মুখ বুঝে সব সয়ে যাবে, নাকি নতুন কোনো খেলা শুরু করবে? বেশ রহস্য নিয়ে নীল শুভ্রকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাবো। নীল ঠিক কি করতে চাইছে শুভ্রর সাথে? কি ঘটতে চলেছে এই পার্টিতে? সোহিনীর সাথে দেখা হওয়ার পর কি হবে? নীলের সেই দ্বিতীয় শর্তটাই বা কি ছিল? আর সেই ডায়মন্ড নেকলেসটা কি পেল আদ্রিতা? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে। তাসলিমা, মা কোথায় তুই? আম্মু, এই সাত সকালে ডাকছো কেন? বেলা 10টা বাজে আর তুই বলিস সকাল? আজ না তোর ইন্টারভিউ এর রেজাল্ট দিবে, তো ঘুম থেকে উঠে তো দেখতে পারিস না কি? ও, আগে ডেকে দিবা না তাহলে? আমি তাসলিমা খাতুন নীলা, বাসার নাটোরে, বর্তমানে থাকছি ঢাকাতে। ঢাকাতে একটা জব খুঁজতে চলছি। মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে মামা খালু না থাকায় সেরকম কোনো ভালো চাকরিও হচ্ছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি গতকালকে যেই অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে SMS আসছে, আর যেতে বলছে তাও 11টার আগে। হায় আল্লাহ, এখন কি হবে? চাকরিটা বোধহয় হয়েও হলো না। মনে মনে ভেবে নাস্তা না করেই কোনো রকম রেডি হয়ে দৌড়ে রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে অফিসের দিকে পা বাড়াই। যদিও 11টার ভেতরে যেতে বলা হয়েছে, আমার 10 মিনিট লেট হয়ে যায়। অফিসে ঢুকে তো তাসলিমা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কাকে দেখছে বসের চেয়ারে? তার চোখ জোড়াচ্ছে তাকে গিলে খাচ্ছে। সে কখনো ভাবেনি এখানে এভাবে তার সাথে দেখা হয়ে যাবে। বুঝলেন না তো? তো চলুন ঘুরে আসি ফ্ল্যাশব্যাক থেকে। তাসলিমা আর তার বান্ধবী ফারিয়া মার্কেটে যায় কিছু কেনাকাটা করতে। তাসলিমা তার জন্য একটা লেহেঙ্গা দেখতে অন্য একটা দোকানে যায় ফারিয়াকে রেখে। আর তখনই ফারিয়া তাসলিমার হাত ধরে টান দেয়, কিন্তু কাকতালীয়ভাবে হাত ধরে একটা ছেলের। চল যাওয়া যাক। হাত ধরে টানছে, কিন্তু না আসায় পেছন দিকে তাকিয়ে সে ভয় পায়। ফারিয়া কোথায়, কিভাবে, কি হলো সেটা বোঝার চেষ্টা করছে। আর এই ছেলেটাই বা কে? এই যে অন্ধ মিস, চোখে দেখেন না? দেখুন, আমাকে অন্ধ বলবেন না। আমার নাম আছে, নাম হচ্ছে ফারিয়া, সো নামের ব্যঙ্গ করবেন না। আর আপনি কে? এখানে তো আমার বান্ধবী থাকার কথা ছিল। জি, আমি আমরিন তালুকদার,
আর এই হলো। আর কিচ্ছু জানতে চাই না, যত সব বাজে লোক কোথাকার। এর মধ্যে তাসলিমা এসে পড়ছে। তার লেহেঙ্গা কেনা শেষে ফারিয়ার কাছে ফিরছিল, দেখে তার বান্ধবী সেখানে একটা ছেলের সাথে ঝগড়া বাঁধিয়েছে, তাই দৌড়িয়ে সেখানে আসে। কি রে ফারিয়া, কি হয়েছে রে? আর বলিস না, তোকে ভেবে এই ছেলের হাতে টান লাগছে বলে এত কাহিনী। যাই হোক, বাদ দে। কি রে তাসলিমা, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? যাব। আচ্ছা, তোকে ছেলেটার নাম বলছে? কি যেন নাম বললো? ওই কি যেন নাম? ও মনে পড়েছে, আমরিন তালুকদার নাকি? ও আচ্ছা, আর কিছু বলেনি? না তো, কিন্তু কেন, কি হয়েছে তোর? না তেমন কিছু না। দেখছিস ছেলেটা কত সুন্দর? আমার বয়ফ্রেন্ড আছে, ভুলে যাস না। সে যদি জানতে পারে তো অন্য ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বের করে দেবে। ও মনেই ছিল না। আর যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু জোস। আমি তো ক্রাশ খেয়েছি। কি ক্রাশ? তাও আবার এই ছেলের উপর? ভাবতে কিন্তু পারছি না, আমি তো ঘুমে স্বপ্ন দেখছি না তো। হায় রে, কেমন মেয়ে ছিল! নিজের দোষ নিজে ইচ্ছে করেই হাত ধরলো, আবার নিজেই কথা শোনালো। গিয়েছিলাম একটা কাজে, সেটা আর করাই হলো না। মনে মনে ভাবছে সে এখন তাই বাসায় চলে যাবে, কিন্তু সাথে থাকা মেয়েটা অনেক সুন্দর। আমি কি তাদের আবার খুঁজে পাবো, নাকি তারা মাত্রই কাকতালীয়? সেটাই ভাবছে আনমনে, আর তার গাড়ির দিকে যাচ্ছে। তারপর তো আপনারা জানেনই, তাসলিমা অফিসে ঢুকে কেউ একজনকে থমকে দাঁড়িয়েছিল, সেটা আমরিনই ছিল। কখনো ভাবেনি তাসলিমা যে তার ভালো লাগার মানুষটির সাথে এভাবে এই জায়গায় দেখা হবে। বস, মিস তাসলিমা ভিতরে আসুন। জি স্যার। তারপর আমরিন তার কাগজগুলো চেক করে তাকে কালকের থেকে জয়েন করতে বলে। সবকিছু ঠিকভাবেই চলছিল। হঠাৎ করে একদিন তাসলিমা মাথা ঘুরে পড়ে যায়। তাসলিমা এভাবে অফিস টাইমে অফিসে পড়ে যাওয়ায় সকলে তাকে দেখতে ভিড় জমিয়েছে। এত ভিড় দেখে আমরিনও তার কেবিন থেকে বের হয়ে আসে। কেবিন থেকে আসার পর তাসলিমা ওই রকম অবস্থা দেখে আমরিন তার জন্য একটা গাড়ি ঠিক করে হসপিটালে পাঠিয়ে দেয়। সাথে আমরিন নিজেও হসপিটালে যায়। আমরিন তাসলিমাকে হসপিটালে ভর্তি করিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ডাক্তার বের হলে আমরিন জানতে পারে তাসলিমার অনেক চিন্তা ও দুর্বলতার জন্য এরকম হয়েছে। আচ্ছা, তাসলিমা কি এমন চিন্তা ভাবনা করে, কি এমন সমস্যা যার জন্য তাসলিমা আজ জ্ঞান হারিয়ে ফেলে? আমরিনের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর আমরিনের কাছে নেই। আচ্ছা, তাসলিমা সুস্থ হোক, তার কি সমস্যা সেটা পরেই জানা যাবে। কিছু সময় পর তাসলিমার জ্ঞান ফিরলে আমরিন তার কাছে যায়। মিস তাসলিমা, এখন কেমন আছো? দুজনের মাঝে নেই কোনো কথা, নেই কোনো শব্দ। দুজনের মাঝে চলছে নীরবতা। তারা একে অপরকে দেখে যাচ্ছে। হচ্ছে না দুজনের মাঝে কোনো কথা, কিন্তু কথা তো হচ্ছেই। আপনারা না বুঝলেন, তারা দুইজন ঠিকই কথা বলছে, আর সে কথা মুখে নয়, হচ্ছে কথা চোখে চোখে। সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো তারা দুজনেই এখানেই এভাবে দেখে দেখে কাটিয়ে দিত। প্রয়োজন হতো না অন্য কোনো কিছুর, কিন্তু সময় তো সময়ের ন্যায় চলে যাবে, সেটাই বাস্তবতা। ও শিট, এটা আমি কি করতেছিলাম? তাকে নিয়ে কেন এত ভেবে চলেছি আমি? তাহলে কি আমি তাকে ভালোবাসি? হায় আল্লাহ, কি করেছে তার চোখের দিকে এত সময় তাকিয়েছিলাম কে জানে, কিন্তু আমার মন তো বলছে তার চোখ আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। তাহলে কি আমার জীবনের প্রথম ক্লাসকে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সারা জীবন একসাথে থাকতে পারবো? তাসলিমা এইগুলো ভাবছে আর লজ্জায়